অনেকেরই এই চ্যাপ্টারটাকে খুব ভয় পায়, তো অনেকেরই এই চ্যাপ্টারটাকে খুব ভয় লাগে, কিন্তু দেখো এখানে 12টা নম্বর আছে। তাই আমি চেষ্টা করব যে এই চ্যাপ্টারটাকে এমনভাবে তোমাদেরকে বোঝানোর যাতে তোমাদের দিমাগে ঘুষে যায়, তো ঠিক আছে, মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার মতো আমি সহজভাবে বোঝাবো, খুবই সহজভাবে বোঝাবো। তো মনেই হবে না যে তুমি পড়ছো, মনে হবে যেন তুমি কি বলে রিয়ালিটির কিছু করছো। আমি সেইভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করব। এবার বাকিটা তোমার ওপর যে তুমি কতটা এফোর্ট দেবে, কিন্তু আমি খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো তুমি ভিডিওটা আগে আগে ভালো করে কন্টিনিউ করো। শুরু করার আগে তোমাদেরকে আরেকটা ছোট্ট কোশ্চেন করতে চাই, সেটা হলো সূর্যের আলো কোথায় কেমন পড়ছে, মানে গরম কেমন, তোমাদের ওদিকে কেমন গরম, কোথায় কত বেশি গরম, সেটা একবার কমেন্টে জানাও যে তোমাদের বাড়ির ওখানে, মানে তুমি তুমি যেখানে থাকো সেখানে কেমন গরম পড়েছে, ঠিক আছে। তো দেখো, এই আলো চ্যাপ্টারটা আগে এটা বোঝো যে আলো কাজটা কি। এই আলোর কারণে আমরা সব জিনিস দেখতে পাই। এক্সাম্পল হিসেবে তুমি এটা মনে করো, এই যে তুমি এখন আমার ভিডিও দেখছো, তুমি এখন আমাকে দেখতে পাচ্ছ, আমার পিছনে এই বোর্ডকে দেখতে পাচ্ছ, আমার এই হাতে আমার পেনগুলো, এই যে আমি এখন আনলাম পেনগুলো, এটা লাল রং, এটা কালো রং, এগুলো তুমি দেখতে পাচ্ছ কেন? আলোর জন্য। আলো না থাকলে, মানে আলোর প্রতিফলন, এই ধর্মটা না থাকলে তুমি কিচ্ছু দেখতে পারতে না। এই আলোর প্রতিফলন না থাকলে তুমি কিন্তু দেখতে পারতে না। আমরা কেন দেখতে পাচ্ছি সব জিনিসগুলো? জিনিস আমরা দেখতে পেতাম, কিন্তু আমরা কোনো কালারকে দেখতে পেতাম না, এটা আগে ভালো করে বোঝো। কালার, এই যে আমি কোন কালারের শার্ট পরে আছি, এই যে হোয়াইট বোর্ডটার কালার যে হোয়াইট কালারের আছে, এই যে মার্কারের কালারগুলো, এটা লাল মার্কার, এটা কালো মার্কার, এই যে কালারগুলো, এটা কেন হচ্ছে? আলোর প্রতিফলনের জন্য। কেন? এই যে, এই ধরো যে লাল কালারটা আছে, এটা আমি কেন দেখতে পাচ্ছি? লাল আলোটা আমার চোখে প্রতিফলিত হচ্ছে, তবে কি আমি এটা লাল রং দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা লালের জায়গায় যদি এই কালো রংটা এখানে প্রতিফলিত হতো, তাহলে আমি এইটাকেও কালো রঙের দেখতাম। তো এটা হলো আলোর প্রতিফলন। এবার এই চ্যাপ্টারটা শুরু করার আগে কয়েকটা বেসিক জিনিস যেটা তোমাদেরকে জানতে হবে, সেটা আমি আগে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, শোনো। তো দেখো ভালো করে একটা জিনিস, এই হলো একটা দর্পণ, ঠিক আছে, এটা হলো একটা গোলীয় দর্পণ, বলছে গোলীয় দর্পণ। এটা হলো একটা দর্পণ, আর এই হলো একটা দর্পণ। তো এই দর্পণটা হচ্ছে তোমার অবতল দর্পণ, ঠিক আছে, এটা হলো তোমার অবতল দর্পণ, অবতল। আর এই দর্পণটা হচ্ছে তোমার উত্তল দর্পণ, উত্তল দর্পণ, কিন্তু এটা লেন্স না, লেন্স নয়, এটা দর্পণ। এই অবতল দর্পণ কি হয়? অবতল দর্পণে যে তোমার যে আলো, আলো এইভাবে নির্গত হয় এই দিক দিয়ে, ঠিক আছে, এই দিক দিয়ে আলোক রশ্মিগুলো এই দিক দিয়ে নির্গত হয় এইভাবে। আর উত্তল দর্পণে কি হয়? উত্তল দর্পণে আলোক রশ্মি এইভাবে নির্গত হয়, এইভাবে। এবার অনেকের এটা অসুবিধা হয়, অনেকে এটা বুঝতে পারে না যে অবতল দর্পণ কোনটা, উত্তল দর্পণ কোনটা। কেউ এটাকে উত্তল করে দেয়, কেউ ওটাকে অবতল করে দেয়। এটা মনে রাখার জন্য, মানে বোঝার জন্য আর কি, একটা শর্ট ট্রিক শেখাচ্ছি, ভালো করে বোঝো। তুমি তোমার টিউশনে এতক্ষণে আলো পড়ানো হলে তুমি নিশ্চয়ই লেন্স পড়েছো। উত্তল লেন্স কোনটা, অবতল লেন্স কোনটা তুমি জানো, ঠিক আছে। তো দেখো, উত্তল লেন্স হয়েছে এইটা, এটা হলো উত্তল লেন্স। অবতল লেন্স কেমনি হয়? অবতল লেন্স হচ্ছে এইরকম। এখন আমি এটা বলছি না যে উত্তল লেন্সের ডেফিনেশন, অবতল লেন্সের ডেফিনেশন, এগুলো কিছু বলছি না, ওটা যখন আমরা লেন্স পড়বো তখন বলবো। এখন খালি এটা ভালো করে বোঝো যে এটা হলো উত্তল লেন্স, এটা অবতল লেন্স, এটা তোমরা জানো, আশা করছি এতক্ষণে জেনে গেছো। এবার তুমি কি করবে? তুমি এই উত্তলের এই সাইডটা মুছে ফেলো, আর এই যে অবতল দর্পণ আছে, অবতলেরও এই সাইডটা মুছে ফেলো, এই সাইডটা, আর এটাও মুছে ফেলো। ওরা একটা সাইড যখন আমরা মুছে দেবো, এটা উত্তল লেন্স ছিল, দেখো উত্তল দর্পণের সঙ্গে সমান। এটা অবতল লেন্স ছিল, অবতল দর্পণের সঙ্গে সমান হয়ে গেল। এটা আমি কেন দেখালাম এইভাবে? কারণ এইভাবে মনে রাখতে তোমাদের সুবিধা হবে, এইভাবে মনে থাকবে না। যতই বলো এইভাবে পরীক্ষার সময় তোমরা ভুলে যাবে। তোমরা কি করে মনে রাখবে? উত্তল লেন্সটাকে ভাববে ওর যে এই সাইডটা, এই সাইডের যে পজিশনটা, আর অবতল লেন্সের ডান হাতের যে পজিশনটা, ওটা মুছে ফেলবে। প্রথমে উত্তল লেন্সটা আঁকবে, ডান হাতের এই পজিশনটা মুছে দেবে, মানে মাইন্ড মনে মনে আর কি, সত্যি সত্যি বলছি না।
তো এইভাবে কেন বোঝালাম আমি, এইভাবে তোমাদের মনে থাকবে। পরীক্ষার সময় এটা তোমার মনে থাকবে না, তুমি যতই চেষ্টা করো, দেখবে এটার জায়গায় এটা করে আসবে, এটার জায়গায় এটা করে আসবে, বুঝতে অসুবিধা হবে। তাই আমি এইভাবে বোঝালাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়, যে উত্তল লেন্স হোক কি অবতল লেন্স হোক, ওর যে বাস মানে ডান সাইডটা আর কি, আমাদের ডান হাতটা তো পড়ছে এদিকে, এটা বাঁ দিক, এটা ডান দিক, ডান দিকের পোর্শনগুলো মুছে দেবে। মুছে দিলে তুমি এই যে লাইনটা পেয়ে যাবে, মানে লেন্সে এই যে গলীয় অংশটা পাবে, যে গলীয় অংশ, এটাই হচ্ছে তোমার দর্পণ। এটা অবতল দর্পণ, দেখো অবতলের সঙ্গে ম্যাচ করছে, আর এটা উত্তলের সঙ্গে ম্যাচ করছে। গলীয় দর্পণ জিনিসটা কি, আশা করছি তুমি বুঝতে পেরেছো। একটা গোলকের কোনো একটা তলে, এটাও তো একটা তল, দেখো এটা একটা গোলকেরই তো অংশ মনে হচ্ছে। তল মানে তুমি এটা একটা জিনিস ভালো করে বোঝো, এই অংশটাকেই তল বলছে, এটা একটা গলীয় অংশ, একটা গোলকের অংশ। তুই গোলকের অংশে যখন আলোর প্রতিফলন হবে, তখন আমরা ওটাকে কি বলবো, প্রতিফলক তল। আর এই প্রতিফলক তলটা কিসে আছে, একটা গোলকেরই তো একটা অংশ, একটা গোলকের ভিতরে আছে, মানে একটা গোলকের অংশ। এই যে এই যে তলটা আছে, তুমি একটা ভালো করে বোঝো না, যেখানে একটা পুরো একটা বৃত্ত মনে করো, একটা গোলক মনে করো, তো ওটার একটা অংশ। এই কারণেই এটাকে বলা হচ্ছে গলীয় দর্পণ। এবার এই গলীয় দর্পণে দুটো পার্ট আছে, একটা অবতল দর্পণ আর একটা হচ্ছে তোমার উত্তল দর্পণ। এবার অবতল দর্পণটাতে কি হবে, ভিতরের দিকে আলোর প্রতিফলনটা হবে। ভিতরের যে অংশ, এই অংশটাতে একটা বাটি মনে করো, এই ধরো একটা বাটি, এই বাটি যে ভিতরের অংশটাতে তোমার হচ্ছে অবতল দর্পণ। ভিতরের অংশতে হয়েছে তোমার অবতল। আর এর যে বাইরের যে অংশটা, এই যে অংশটা, এর বাইরেটাতে হয়েছে তোমার উত্তল। বাইরেটা হচ্ছে উত্তল দর্পণ, আর তোমার যে ভিতরের অংশ সেটা হচ্ছে তোমার অবতল দর্পণ। ব্যাস, এটা মনে রাখো। এইভাবে বুঝতে তোমার সুবিধা হবে যে একটা বাটির ভিতরের অংশটাতে হয়েছে অবতল দর্পণ, আর যে যে নিচের দিকে মানে বাটির যে মানে বাটিটাকে উবুড় করে দিলে যে ওর উপরের অংশটা, সেটা হয়েছে উত্তল দর্পণ। তো এটা নিয়ে আশা করছি আর কোনো অসুবিধা হবে না, এটা আশা করছি বুঝতে পেরে গেছো যে অবতল দর্পণ কি আর উত্তল দর্পণ কি। তো এবার আমরা জানবো যে দর্পণের কয়েকটা জিনিস, মানে দর্পণের মেরু, ঠিক আছে, দর্পণের তোমার বক্রতা ব্যাসার্ধ। তো দেখো, তার জন্য আগে আমি একটা প্রধান অক্ষ টানলাম। প্রধান অক্ষ, প্রধান অক্ষ মানে কি, যেমনি তোমরা একটা গ্রাফে যেমনি একটা অ্যাক্সিস ড্র করো, ঠিক এখানে অমনি একটা অ্যাক্সিস। এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই, এটারও নাম দিলাম এক্স, এটারও নাম দিলাম ওয়াই। এখানে দুটো লেন্স আছে, ঠিক আছে। এবার লেন্স দুটোরও নাম দিতে পারো, এটার আমি নাম দিচ্ছি, ঠিক আছে, আচ্ছা এখন আমি নাম দিচ্ছি না, পরে দিচ্ছি। এবার একটা জিনিস মনে রাখবে, এখানে এই যে লেন্সটা আছে, এই প্রধান অক্ষটা লেন্সের যেখানটা ছেদ করবে, যে পয়েন্টটাতে ছেদ করবে, ওটা লেন্সের মেরু হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই যে লেন্সটা আছে, প্রধান অক্ষটা যেখান দিয়ে গেছে, এইখানে একটা পয়েন্টে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, তো তাহলে লেন্সটা আছে এর মাঝ বরাবর গেছে, এখানটা ছেদ করেছে, তো এই পয়েন্টটা হচ্ছে তোমার মেরু, ঠিক আছে, পি। আমি এখানে পি নাম দিলাম, আর এই লেন্সটাতেও আমি এই জায়গাটাতে পি নাম দিলাম। তো পিটা কি, পি হচ্ছে মেরু। তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে মেরু কি, তখন তুমি কি বলবে, যে কোনো একটা গলীয় দর্পণের যে প্রাণ মানে যে যে বিন্দুতে তোমার প্রধান অক্ষটা ছেদ করবে, ওই যে বিন্দুটা, সেটা হলো তোমার মেরু। আর এবার হচ্ছে তোমার বক্রতা ব্যাসার্ধ। তো বক্রতা ব্যাসার্ধ তুমি কি করে মানে বার করবে। তো আগে আমরা এটা বললাম যে এই যে লেন্সটা এটা হলো একটা প্রতিসারক তল, একটা একটা গোলকের প্রতিসারক তল, মানে গোলকের একটা অংশ। তো আমরা সম্পূর্ণ গোলকটা ড্র করতে হবে আমাদেরকে, ঠিক আছে, এটা কম্পাসে করতে হয়, তো আমি এমনি হাতেই করছি। এই সম্পূর্ণ গোলকের যে কেন্দ্রটা, ওটা হলো তোমার বক্রতা কেন্দ্র। তো গোলকের কেন্দ্র মাঝেই থাকে। তো সাপোজ আমরা মনে করছি যে বক্রতা কেন্দ্র এই দর্পণের বক্রতা কেন্দ্র এখানে আছে, তো এই বক্রতা কেন্দ্রটার নাম দিলাম আমি ও। এটার ক্ষেত্রেও সেম হবে, এটাকে যদি আমি ঠিক করে ড্র করি, এই দ্বারা
একটা গোলক করতে হবে এটাকে। তো এটাকে আমি ঠিক মতো ড্র করলে তোমার আসবে এই রকম। তো ঠিক আছে, এইখানটা হচ্ছে তোমার ও, এখানটা কেন্দ্র। তাহলে ও দিয়ে আমরা কি লিখলাম, মানে কি ডিনোট করলাম, কেন্দ্র। যে দর্পণের কেন্দ্র সেটা হচ্ছে ও। উত্তল দর্পণের তোমার, উত্তল দর্পণেরও কেন্দ্র এখানে আছে, আর অবতল দর্পণের কেন্দ্রটা তোমার এইখানে আছে। এই দর্পণগুলোর বক্রতা ব্যাসার্ধ। একটা সিম্পল জিনিস, তুমি এটা আগে ঠান্ডা মাথায় ভাবো, যে গোলকের, তোমরা যখন গোলকের অঙ্ক করতে, অঙ্কতে তো গোলক তোমরা তো করেছো, ছোটোর থেকে জ্যামিতি করেছো। তো তোমরা জানো যে একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র কোথায় থাকে, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, এগুলো তো জানো তো তোমরা। তো তুমি এটা দেখো না, যে বৃত্তের কেন্দ্র সাথে যে তোমার বৃত্তের যে কোনো অংশের যে দূরত্বটা, সেটাই হচ্ছে তোমার ব্যাসার্ধ। আর এই গোটাটা, এই যে পুরো এইখান থেকে শুরু করে এখানে, এই যে গোটা যে পুরো লাইনটা, এটা দূরত্ব, মানে এটা হলো ব্যাসার্ধ, মানে ব্যাস। তোমার এই যে গোটা লাইনটা, এটা হচ্ছে তোমার ব্যাস, আর এটার অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে নিয়ে এই বিন্দুর দূরত্ব হয়েছে ব্যাসার্ধ। এটা তুমি জানো, গোলকে পড়ে, মানে তোমরা ছোটবেলার জ্যামিতিতে তো শিখেছো। তো এইখানেও একই জিনিস হবে। বক্রতা কেন্দ্রটা এখানে কি হবে দেখো, সরি, বক্রতা কেন্দ্র বলছি, বক্রতা ব্যাসার্ধ। তো বক্রতা ব্যাসার্ধটা হচ্ছে তোমার এটাই, যে গোলকের যে এই যে গোলকটা আছে, গোলকের যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এই যে লাইনটা, এইটা হচ্ছে তোমার বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। এখানেও ঠিক একই জিনিস হবে, এই লাইনটা কিংবা এই লাইনটা, এটা হলো বক্রতা ব্যাসার্ধ। তো এই হলো গোলকের যে বেসিক যে নলেজ তোমাদের, মানে যেটা গোলীয় দর্পণের বেসিক নলেজ, সেটা আমি তোমাদের এখানে বলে দিলাম। এখান থেকে কিন্তু তেমন কিছু কোশ্চেন আসে না, আমি আবারও বলে দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত যা যা পড়ালাম এখানের থেকে তোমার কোনো কোশ্চেন লাগবে না। এটা কি করে, এটা তোমার নলেজ লাগবে, যে অবতল দর্পণে তোমার মানে আলোর প্রতিফলন কোথায় হয়, বা কিংবা একটা উদাহরণ দিল, যখন আমি একটু আগে আমি কি করলাম, এখানে একটা বাটি দেখালাম, তো বাটির উদাহরণ দিয়ে দিল, কিংবা চামচের উদাহরণ দিয়ে দিল। এমসিকিউতে আসতে পারে, তারপর সত্য মিথ্যা দিতে পারে, এই রকম কোশ্চেন হবে, ছোটোখাটো কোশ্চেন। সাধারণত এটা স্কুলেই হয়, মাধ্যমিকে আজ পর্যন্ত তেমন তেমন কিছু এখান থেকে আসেনি। যখন মাধ্যমিকে তোমাদের কোনো কোশ্চেন করবে, কিংবা স্কুলে কোশ্চেন করবে, হয়তো আলোর প্রতিফলনের সূত্র তোমাকে লিখতে বলতে পারে, কখনো কিন্তু এটা বলবে না যে গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের সূত্র লেখো, তোমাকে ডাইরেক্ট বলা হবে আলোর প্রতিফলনের সূত্র। এই গোলীয় দর্পণ আর নর্মাল যে আলোর প্রতিফলনের সূত্র, এখানে তোমার বুঝতে একটু অসুবিধা হবে। আমি যদি ওই দর্পণ এঁকে, এখানে দর্পণ এঁকে আমি আলো আপতিত হচ্ছে, তারপর প্রতিফলিত হচ্ছে, এভাবে বুঝালে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো আগে আমি কি করছি, আগে আমি নর্মাল যেভাবে, মানে আলোর প্রতিফলন তোমরা যেভাবে বুঝতে পারবে, ওই বিভেদ তল ড্র করে, লঘু মাধ্যম, ঘন মাধ্যম করে, তা আগে বুঝাচ্ছি। তারপর তারপর আমি দর্পণ দিয়ে বুঝাবো, আগে আমি কাঁচ ফলক দিয়ে বুঝাবো, কাঁচ ফলক। ঠিক আছে, তো দেখো ভালো করে বোঝো। এই একটা সাপোজ বিভেদ তল আছে, ঠিক আছে, এখানটা আমাদের আছে সূর্য মামা, ঠিক আছে, সূর্য মামা এখানে আছে। তো এবার এই যে সূর্যের যে আলো, আলো তো পড়ে সূর্যের আলো, এটা তো জানো ভাই। সূর্যের আলো কি করলো, এখান থেকে তোমার সূর্যের আলো পড়ছে এভাবে, এই বিভেদ তলের এই জায়গাতে তোমার সূর্যের আলোটা পড়লো, আপতিত হলো, আপতিত, এটা হলো তোমার আপতিত রশ্মি। এবার যখনই আলোক রশ্মি আপতিত হলো, তো আমরা কি করবো, আমরা সাথে সাথে একটা অভিলম্বকে ড্র করব। ঠিক আছে, আমরা সাথে সাথে এখানে কি করবো, একটা অভিলম্ব আঁকবো এইভাবে। দাঁড়াও, এইভাবে না, এইভাবেই ডাইরেক্ট এঁকে দিই। তো এমনি আমরা একটা অভিলম্ব আঁকবো, স্ট্রেট হবে, আমার একটু ব্যাকা হয়ে গেছে। এটা হলো একটা অভিলম্ব। এবার তুমি একটা জিনিস ভালো করে বোঝো, এই যে আলোটা এখানে আপতিত হলো, প্রতিফলিত হলে এটা কোথায় যাবে, এটা নিচে যাবে, না এই দিক দিয়ে চলে যাবে, নাকি কোথাও যাবে না, তুমি এটা ভালো করে বোঝো। তুমি কোনো বল
তোমার বাড়িতে হোক কিংবা রাস্তায় হোক, কোনো বলকে তুমি এভাবে ছুঁড়ে দিলে, একটা বল, ঠিক আছে, আমি এখানটা সাইডে বোঝাচ্ছি, একটা বল তোমার হাতে আছে, তুমি কি করলে বলটাকে থ্রো করলে রাস্তার উপর, থ্রো করলে, তো বলটা কি হবে, বলটা তোমার এভাবে এখানে যাবে, ধাক্কা খাবে, মেঝেটার সাথে ধাক্কা খাবে, রোড হোক মানে বাড়ির মেঝে হোক কিংবা রাস্তায় হোক, রাস্তার যে তলটার সাথে ধাক্কা খাবে, ধাক্কাকে কি হবে, ও আবার উপরে উঠে যাবে, ড্রপ খাবে, এখানটা ড্রপ খেয়ে আবার উপরে উঠে যাবে, এখানে চলে যাবে। ঠিক সেইভাবে আলো কি করবে, আলো এই বিভেদ তলের উপর ধাক্কা খাবে, এই যে আপতিত যে হচ্ছে আলোর যে আপতিত হচ্ছে আলোক রশ্মি, সেটা এখানে বিভেদ তলের উপর ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে ও প্রতিফলিত হয়ে যাবে, এই দিকে প্রতিফলিত হয়ে যাবে, এই বরাবর প্রতিফলিত হয়ে যাবে। আর এই ঘটনাটাই তোমার হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনটা কি, আলো এদিক থেকে আসছে, এই থেকে এলো, বিভেদ তলের উপর ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কোনো মানে লঘু মাধ্যমেই ওইদিকে প্রতিফলিত হয়ে গেল। এখানে মাধ্যমগুলো আমার লেখা হয়নি, এটা হচ্ছে তোমার লঘু মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে। আর তোমার যে নিচেরটা হলো তোমার ঘন মাধ্যম। ঘন মাধ্যম, মনে করো এই তলটা নেই, এটা মনে করো সাপোজ যে এই তলটা নেই, এই তলটা বিভেদ তলটা নেই, এখানে নেই, এখানে কোনো বিভেদ তলই নেই, তাহলে কি হতো, তাহলে এই যে আলো যে আসছে ও কি ওইদিকে চলে যেত, মনে করো আলো কি ওইদিকে প্রতিফলিত হয়ে যেত। বল আমি ছুড়লাম, এখানে মেঝেই নেই, নিচে মেঝেই নেই, তো কি হতো, বলটা ড্রপ খেতো কি করে, ধাক্কা খাবে তবে তো ড্রপ খাবে, তাহলে কি হতো, নিচে সোজা চলে যেত, নিচেই চলে যেত। তো নিচে এইভাবে এই যে আলো যে প্রতিফলনটা, এটা এই এই বরাবর এই নিচের দিকে এইভাবে আসতো, যদি এই বিভেদ তলের সঙ্গে ধাক্কা না খেত তবে। কিন্তু এখানে ঘটনাটা কি হলো, আলোর প্রতিসরণে যে ঘটনাটা কি হলো তোমার, যে এটা এই যে এটা এইভাবে না এসে একটু বেঁকে যাবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে, মানে তোমার যে তুমি দেখতে পাবে যেটা এই বরাবর তোমার আলোটা এই এই বরাবর সরে যাবে। এটা কেন হলো, এটা কি জন্য হলো, কিভাবে হলো, ভালো করে একটা জিনিস ঠান্ডা মাথায় এবার বোঝো। মনে করো তোমার বাড়ির পাশে কোনো একটা পুকুর আছে, পুকুর বলেছি, কুকুর নয়, পুকুর আছে, তো ওই পুকুরের মধ্যে তুমি কি করলে, বল হোক পাথর হোক কিছু একটা ছুড়লে, স্পিডে ছুড়লে, তো ওটা কী হবে, পাথরটা কী হবে, একদম কি রকেটের মতো ঢুকে যাবে, জল, ভালো করে বোঝো, এটা হাসির কথা হচ্ছে না, জলের মধ্যে কি স্পিডে ঢুকে যাবে নাকি একটু নুয়ে যাবে, মানে দেখো আমি ছুড়লাম এই বরাবর, ও কি পাথরটা কি এই বরাবরই যাবে, না এইখানটা এসে জলের মানে জলের সঙ্গে ধাক্কা খাবে, তো ওর বেগটা একটু কমে যাবে, তো এই বরাবর এখান দিয়ে নুয়ে যাবে, মানে এখানটায় ও পড়ে যাবে। আলোর ক্ষেত্রেও একই ঘটনা হচ্ছে, এখানে আসছে, এখানে তো ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাওয়াতে কি হচ্ছে, ওর যে পাওয়ারটা একটু কমে যাচ্ছে, ওর বেগটা কমে যাচ্ছে, আর ওই বেগটা কমে যাওয়ার কারণে কি হচ্ছে, ও এই বরাবর না এসে ওর যে মানে ওর যে ডিস্টেন্সটা সেটা কমে যাওয়ার কারণে কি হচ্ছে, ওর যে যেখানটা ওর পৌঁছানোর কথা তার থেকেও আগে এখানটাতেও ও এসে যাচ্ছে, ওর যাওয়ার কথা এই বরাবর কিন্তু আসছে এই বরাবর, কেন, ওর বেগটা কমে গেছে, আর বেগ কমে গেলে যেখানটা যাওয়ার কথা তার থেকে তো একটু তো মানে একটু তো কাছে সরেই আসবে। আলোর এটা হলো আলোর প্রতিসরণ, তো এখানে প্রতিসরণ জানতে হবে না, এটা হলো প্রতিসরণ, আর এটা হলো তোমার প্রতিফলন। আর এটা হলো তোমার আলো যে আপতিত হচ্ছে, এটা হলো আপতিত, এই যে লাইনটা এটা হলো তোমার আপতিত রশ্মি, আর এই যে লাইনটা এটা হলো তোমার প্রতিফলিত রশ্মি, প্রতিফলন বলছি কিন্তু এই যে রশ্মিটা, এই রশ্মিটা হচ্ছে তোমার প্রতিফলিত রশ্মি। আর এই লাইন যে লাইনটা এই লাইনটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আর এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে একটা এক্সপেকটেশন, দাঁড়াও এক মিনিট, এটা হলো একটা এক্সপেকটেশন। এক্সপেকটেশনটা কি, যদি এই বিভেদ তলটা এখানে না থাকতো, এই বিভেদ তলটা এখানে না থাকতো, তাহলে তো যে আলো যেটা আসছে সেটা এই বরাবরই যেত, সেটাই একটা এক্সপেকটেশন, কিন্তু ও যায়নি, ও এদিক দিয়ে গেছে, বুঝতে পারছো, আশা করছি তোমরা এখানে বুঝতে পেরেছো। এক্সপেকটেশনটা সবার গন্ডগোল হয় যে এইটা কি, অনেকে বুঝতে পারে না। এটার নাম দাও এম, এটার নাম দাও এম ড্যাশ, এটার নাম দাও এন, এটার নাম দাও এন ড্যাশ।
এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এটার নাম দাও আই। আর এখানে যে কোণ উৎপন্ন হলো এটার নাম দাও আর। প্রতিসরণটা আপাতত বাদ দিচ্ছি, এখন প্রতিসরণে আসছি না, ঠিক আছে। এখন তোমার কি করছি, প্রতিসরণে আসছি না, এখন প্রতিসরণে পরে আসবো, যখন চ্যাপ্টার স্টার্ট হবে তখন আসবো। এখন তো এটা লাগছে না, যখন লাগছে না তো এটা রেখে আমি কি করব, এখন এটা লাগছে না, তো এটা এখন মুছে দিলাম। তো এবার কোনটা কি সেটা তুমি খাতার মধ্যে এখানটা লিখে রাখো। এম এম ড্যাশ, এটা তোমার কি বিভেদ তল, ঠিক আছে। এম এম ড্যাশ এটা হলো তোমার বিভেদ তল। কেন বলছি, কারণ যখন আলোর অঙ্ক লাগবে, আলোর যখন অঙ্ক করতে হবে তখন এমনি ডায়াগ্রাম করে করে বুঝে বুঝে অঙ্ক করতে হতে পারে। তখন তুমি না জানলে এটা অভিলম্ব, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, আপতন কোন কোনটা, প্রতিফলন কোন কোনটা, এগুলো তুমি না জানলে তুমি করবে কি করে, তুমি এটা আগে আমাকে বলো তো। তোমাদের জানতে হবে না, এক একটা জিনিস তো জানতে হবে, সেটাই তোমাকে আমি বলছি। এখানে লিখে রাখো যে বিভেদ তল হয়েছে এটা, এটা হয়েছে তোমার অভিলম্ব, এটা হচ্ছে তোমার আপতন কোণ, ঠিক আছে, মানে আপতিত রশ্মি, এটা আপতন কোণ, তো এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি ওটা। তো আমি দাঁড়া বলছি, এন এন ড্যাশ করলে এই যে এখানে যে সেন্টারটা, এখানে নাম দাও ও, এটার নাম দাও এ, এ ও, আর এটার নাম দিলাম আমি কি নাম দিই, বি নাম দিলাম। তো এবার এখানটা লেখো, এম এম ড্যাশ হচ্ছে তোমার বিভেদ তল, এন এন ড্যাশ এটা কি, এটা অভিলম্ব, ঠিক আছে, এন এন ড্যাশ এটা হলো অভিলম্ব। এ ও, এ ও এটা কি, এটা হচ্ছে আপতিত রশ্মি, এ ও হলো তোমার আপতিত রশ্মি। আর তোমার ও থেকে নিয়ে বি, এটা হলো তোমার প্রতিফলন মানে প্রতিফলিত রশ্মি। আর এরপর হয়েছে তোমার এই যে কোণটা, এই কোণটা আপতন কোণ, আইটা হলো আপতন কোণ। আর তোমার আরটা, আরটা হলো প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। তো এই ছিল। এবার আরেকটা জিনিস খুব ভালো করে মানে এটা মনে রাখবে আর কি, এই যে তোমার যে কোণ আপতন কোণ প্রতিফলন কোণ যে করবে না, এটা সবসময় অভিলম্ব থেকে কাউন্ট করতে হবে। এই যে কোণটা, এই যে কোণটা যে আমি এখানে যে করলাম, এটা সবসময় অভিলম্বর দিক থেকে করতে হবে। অনেকের কি হবে, অনেকে এটা ভুল হয়ে যাবে, অনেকে কি করবে, এই যে বিভেদ তল আছে না, এটার সঙ্গে কোণ করে দেবে। কি হবে দেখো, এই যে বিভেদ তল আছে, এইটার সঙ্গে কোণ ঠেকিয়ে দেবে, এটাকে করে দেবে আপতন কোণ, আর এটাকে করে দিলে হয়তো অন্য কোণ। না, বিভেদ তলের সময় হবে না। কেন বলছে না, এই ছবিটাতে তুমি স্পষ্টভাবে বুঝতে পারছো যে কোনটা মানে তোমার বিভেদ তল কোনটা, অভিলম্ব কোনটা। আর তোমাদের বইতে যে গলীয় দর্পণের যে ছবিটা দিছে না প্রতিফলনে, দেখবে গলীয় দর্পণে করা আছে, ওই ছবিটাতে তুমি বুঝতে পারবে না, চট করে বুঝতে পারবে না। তুমি যখন তুমি পরীক্ষা হলে ছবিটা আঁকবে না, উল্টা করে দিয়ে আসবে, অভিলম্বটাকে বিভেদ তল করে দেবে, বিভেদ তলটাকে অভিলম্ব করে দেবে। সেই জন্য আমি এইভাবে বুঝালাম, এভাবে বুঝালে কি হবে তুমি বুঝতে পারবে। দেখো তুমি বুঝতে পেরেছো, কিছুটা হলেও তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তো এদিক দিয়ে কিন্তু কোণ হবে না, এই সাইড দিয়েও হবে না, এই সাইড দিয়েও হবে না। কোণ সবসময় কোনখান দিয়ে হবে, এই অভিলম্ব থেকে তোমায় কোণটা করতে হবে। আপতন কোণ অভিলম্ব থেকে, প্রতিফলন কোণ অভিলম্ব থেকে। আর এখানে যেটা হয়েছিল, এই যেখানে যে ডট 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 লাইন, ওটাও কিন্তু ওখান থেকেও কিন্তু কোণ হবে না। কোণ কোনখান থেকে হবে, এই অভিলম্ব থেকে, এই যে লাইনটা এখানে এসেছিল অভিলম্ব থেকে হবে। যখনই তোমার অপটিক্সে তোমাকে মানে আলোর চ্যাপ্টারে তোমাকে যখনই আপতন কোণ প্রতিফলন কোণ প্রতিসৃত কোণ বার করবে, সব সময় অভিলম্ব বরাবর কোণটাকে করবে, অভিলম্ব থেকে তোমার কোণটাকে কাউন্ট করতে হবে। ছবিতে তুমি করে দিলে এই বিভেদ তলের থেকে তারা কেটে দেবে, ওখানে চোখে পড়ে যাবে, ঠিক আছে। এটা এই ভুলটা করবে না, যেটা এখন বললাম এই ভুলটা করবে না। কোণ সবসময় অভিলম্ব থেকে হবে, অভিলম্ব থেকে। দেখো অবিলম্বের সঙ্গে এই যে টাচ থাকতে হবে, ঠিক আছে, অবিলম্বের সঙ্গে কোনটাকে টাচ থাকতে হবে। আর এটা কি, এটা বিভেদ তল, বিভেদ তলের সঙ্গে কোনটা হবে না, এইটুকু জিনিস খালি মাথায় রাখবে।
তো এবারে আলোর প্রতিফলনের যে সূত্রটা কি, যেটা বইতে লেখা আছে সেখান থেকে তোমরা পড়ে নেবে, আমি এখানে লিখছি না, আমি খালি বলে দিচ্ছি। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে তোমার যে অভিলম্বটা আছে, যে অভিলম্বটা সমতলে আছে, দেখো সমতল তো, এই যে বিভেদ তলটা এটা তো একটা সমতল, সমতল সমান একটা তল, একদম স্ট্রেট একটা তল চলে গেছে, এটার উপর অভিলম্ব আছে। এটাই তো আলোর প্রতিফলনের ফার্স্ট সূত্র, যেটা প্রথম সূত্রটা। এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর যে আপতন বিন্দু, আপতন বিন্দু এটা হচ্ছে আপতন, মাঝে যে বিন্দুটা আছে এটা হচ্ছে আপতন বিন্দু। ও পয়েন্টটা লিখিয়ে নি এখানে, ঠিক আছে, ও পয়েন্টটা হচ্ছে তোমার আপতন বিন্দু। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে এই যে ও বিন্দু, এটা হচ্ছে আপতন বিন্দু, এটাও লিখে রাখবে, এটা এখানে আমার লেখা হয়নি, এটা হলো তোমার আপতন বিন্দু। আপতন বিন্দুতে যে যে অভিলম্বটা আমরা মানে এঁকেছি, এই অঙ্কিত অভিলম্বনটা একটা সমতলে অবস্থিত, সমতলে আছে তো, দেখো এটা একটা সমতল, এই বিভেদ তলটা এটা তো সমান তল, এটাকে এবড়ো খেবড়ো এমনি আছে কি, এইভাবে ব্যাকাটেরা এমনি কোনো লাইন আছে, এটা একটা সমান একটা তল, এই তলের উপর অভিলম্বটা আছে। এটা হচ্ছে প্রথম যে সূত্রটা, ফার্স্ট যে ল। দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্র হয়েছে তোমার আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে, ঠিক আছে, যে তোমার যে আলোর যে প্রতিফলনের সূত্রতে আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সমান হবে, কোণ আই ইকুয়াল টু কোণ আর, এটা হচ্ছে সেকেন্ড ল আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রটাতে। মানে এটা কি, ধরো কি এখানে আছে, এটা হলো, এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে, 30 কেন, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে, এটাও একই হবে, আপতন কোণ যেটা হবে প্রতিফলন কোণ সেটাই হবে, আপতন কোণ 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণও 60 ডিগ্রি হবে, 45 হলে ওটাও 45 হবে। ব্যাস এটাই ছিল। আর এটা মনে রাখবে যে এই দিক দিয়ে কোণটা করবে না, কোণটা এখান দিয়ে কিন্তু হবে না, এখান দিয়েও হবে না, কোণটা সবসময় কি হবে, এই যে অভিলম্বটা, অভিলম্ব থেকে হবে, কোণটা অভিলম্ব থেকে হবে, এটা মনে রাখবে। আর আরেকটা পরীক্ষাতে দেখবে কোশ্চেন করে যে এই যে আলোতে এখান থেকে আপতিত হয়েছে, যদি এই অভিলম্ব থেকে আপতিত হতো, অভিলম্ব বরাবর আপতিত হলে তোমার যে আপতন কোণ কিংবা প্রতিফলন কোণ কত হতো, এমনি একটা কোশ্চেন করে। তো এটা ভালো করে একটা ভেবে তুমি একটা বলো, এখান দিয়ে আলোটা আপতিত হয়েছিল, এখানে কোণ হয়েছিল তোমার, এখানে একটা কোণ হয়েছিল, এই যে ছোট্ট একটা কোণ হয়েছিল, আলোটা যদি অভিলম্ব বরাবর আপতিত হয় কোনো কোণ কি হবে, কোণ হবে কি, জিরো তো কোণ, কোণ কি হবে, বুঝতে পারোনি না, ভালো করে বোঝো। আমরা কোণটা কোনখান থেকে করছি, অভিলম্ব থেকে আমরা কোণটাকে ড্র করছি, এইভাবে অভিলম্ব থেকে আমরা আপতন কোণ পাচ্ছি আর প্রতিফলন কোণটাও পাচ্ছি। এবারে অভিলম্বর উপর দিয়ে এই যে এখান দিয়ে এইভাবে যদি এইভাবে তোমার আলোটা আপতিত হয়, আমরা কি কোনো কোণ পাবো কোনো কোণ, এর জিরো তো, এখানে এটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলেও তুমি পাবে না, ম্যাগনিফাইং কেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও পাওয়া যাবে না, জিরো, তোমার কোণ এখানে হবেই না, কোনো কোণ হবে না। তো যখনই দেখবে যে বলবে যে অভিলম্ব বরাবর মানে আলো যদি অভিলম্ব বরাবর আপতিত হয়, তো সেক্ষেত্রে তোমার আপতন কোণ বলে দেবে, কিংবা প্রতিফলন কোণ, মানে কোন একটা কোণ তোমার কাছে চাইবে, বলবে কত হবে, অপশন দেওয়া থাকবে, যেখানে দেখবে 0 ডিগ্রি আছে 0 ডিগ্রি করে দেবে, সোজা কথা। আর এমনি কোশ্চেন করলে যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে, আলোর প্রতিফলন, এটা এই শব্দটা দেখবে প্রতিফলন আছে কিনা, প্রতিসরণ নয়, কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু এমনি হবে না যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়ে গেল, এটা হবে না। আলোর প্রতিফলন, প্রতিফলন যদি বলে দেয় যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে যদি আপতন কোণ বলে দিল তোমার যে 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণটা কত হবে, আর অপশন দিয়ে দিল, তখন তোমার ওটা 30 ডিগ্রি হবে। কোশ্চেনটা পড়ে তারপর অ্যান্সারটা করবে, তাহলে আর তোমার এখানে ভুল হবে না এখানে। আর আশা করছি এটা বুঝতে পেরেছো যে আমি এখানে যা বুঝালাম। আরেকটা কথা মনে রাখবে যে এটা সবাই ভুল করে, এটা অনেকে ভুল করে, এটা যে লঘু মাধ্যম আছে, এখানে ঘন মাধ্যম আছে, অনেকে কি করে হড়বড়িতে, মানে পরীক্ষাতে হড়বড়ি তাড়াতাড়ি করবো, ঘনটাকে লঘুতে করে দেয়, লঘুটাকে ঘনতে করে দেয়, এটা কিন্তু করবে না। কেন বলছি, লঘু মাধ্যম মানে হচ্ছে বায়ু মাধ্যম, মানে বাতাসের
মানে বাতাস মাধ্যম আর কি, হালকা মাধ্যম। আর ঘনটা কি, ঘনটা হচ্ছে ভারী মাধ্যম, যেখানে জল থাকে, ঠিক আছে, কাঁচ থাকবে নিচের দিকে, কাঁচ ফলক থাকবে, সেটা হচ্ছে তোমার ঘন মাধ্যম, হার্ড মাধ্যম, হার্ড। কেন বলছি দেখো, যদি এটা সত্যি হতো, দেখো তুমি নিজেও একবার ভাবো না ঠান্ডা মাথায়, যে ঘন মাধ্যম কি উপরে আর লঘু মাধ্যম নিচে হতে পারে? এমনি কখনো হয়েছে? মানে আমাদের পরিবেশটাকে আগে ভালো, পরিবেশে কখনো এমনি হয়েছে যে তুমিই দাঁড়িয়ে আছো, তোমার মাথার উপরে পুকুরের জল আছে, এমনি কখনো হয়েছে কি? তো তুমি যে ঘন মাধ্যমটাকে উপরে পাঠালে, লঘু মাধ্যমটাকে নিচে করলে, জিনিসটা তো ওই রকমই হচ্ছে। মানে তুমি আছো নিচে, তোমার মাথার উপরে আছে পুকুরের জল, মাথার উপরে পুকুরের জল, এমনি হতে পারে? হতে পারে? পাবে না, হবে না কখনো। সবসময় লঘু মাধ্যম উপরে থাকে, ঘন মাধ্যম নিচে থাকে, এটা মনে করবে। পুকুরের জল উপরে থাকে, মানুষ নিচে থাকে, অমনি হয় না। পুকুরের জল নিচে থাকে, আমি এখানে দাঁড়িয়ে থাকলে পুকুরের জল কোথায় থাকবে? নিচে থাকবে। এখানে আমার ঘর আছে, এখানে নয়, আমি রাস্তার কথা বলছি, বাইরের কথা বলছি। পুকুরের জল নিচে থাকবে, আমি উপরে থাকবো। কখনো এমনি হবে না যে আমি দাঁড়িয়ে আছি আর পুকুরের জল আমার মাথার উপর আছে, এটা হবে না কখনো। এইভাবে পড়লে তোমার ফিজিক্যাল সায়েন্স কঠিন লাগবে না, এইভাবে পড়বে সবসময়, যে কোনো চ্যাপ্টার এইভাবে পড়বে। আলোক রশ্মি আপতিত হচ্ছে ঘন মাধ্যম থেকে, এমনি কোশ্চেন করলে তখন সবাই কি করে, ওই জিনিসটা মানে ওই ভুলটা করে, যে ঘন মাধ্যমটাকে উপরে করে দেয়, লঘু মাধ্যমটাকে নিচে করে দেয়। তো ওটা ভুলটা করবে না। আমাদেরকে ঘন মাধ্যম থেকেই যে আপতিত রশ্মিটা, সেটা ঘন মাধ্যম থেকেই পাঠাতে হবে। কি করে দেখাচ্ছি দেখো। তো এখানটা লিখলাম লঘু, আর এখানটা ঘন মাধ্যম যেমনি ছিল। আলোক রশ্মি কোনখান থেকে যাচ্ছে? এখান থেকে যাচ্ছে, ঠিক আছে, এই বরাবর আমরা পাঠাচ্ছি। ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি গেল, ঘন মাধ্যম থেকে যে আলোক রশ্মি যাবে, কি হবে? একই কেস হবে। মানে লঘু মাধ্যম থেকে যখন আলোক রশ্মি আসছিল, ধাক্কা খেয়ে ওই দিকে ফিরে গেছিল, ওই দিকে প্রতিফলিত হয়ে গেছিল। এখানে কি একই ঘটনা হবে? না, হবে না। ভালো করে ভাবো, জলের নিচ দিয়ে মানে জলের ভিতরে আমি অক্সিজেন, মনে করো যে তুমি অক্সিজেন মাস্ক টাস্ক পরে জলের নিচে গেছো, জলের নিচের থেকে তুমি কোনো মানে পাথর হোক, বল হোক, কিছু ছুঁড়ছো, জলের নিচ থেকে ছুঁড়ছো, তখন কি ওটা বাধা পাবে? না, ওটা বাইরে বেরিয়ে একদম স্পিডে চলে যাবে। তুমি বলো আগে। যখন কোনো একটা বলকে আমি যখন মাটিতে থ্রো করছি না, তখন একটা ড্রপ খেয়ে উপরে আসছিল। এবার কি করলাম এবার আমি জলের ভেতর থেকে আমি একটা বলকে থ্রো করছি, এই বরাবর আমি থ্রো করছি। কি হবে? ওর কোনো ধাক্কার কিছু আছে? ও কিছুতে কি ধাক্কা খাবে? ও তো জলের ভিতরে নিজে ঢুকে বসে আছে, জলের ভিতর থেকে ওই বলটাকে ছোড়া হচ্ছে কিংবা পাথরটাকে ছোড়া হচ্ছে। যখন জল থেকে বেরিয়ে যাবে, মানে লঘু মাধ্যমে আসবে, বায়ু মাধ্যমে, ওর তো বেগ তো আরো বেড়ে যাবে, কেন জলে ঘনত্ব ছিল, যার জন্য ওর বেগটা কম ছিল। যখন ও জল থেকে বেরিয়ে যাবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে, তখন ওর তো বেগটা, যে স্পিডটা বেড়ে যাবে, তো বেড়ে যাবে। তো এখানে কি হবে? এখানে ধাক্কাকে এখানে ফিরবে না, ওটা এইভাবেই চলে যাবে, স্পিডটা বেড়ে যাবে। তো যাওয়ার কথা কোন দিকে? এই বরাবর যাওয়ার কথা, কিন্তু কি হবে? এর স্পিডটা বেড়ে গেছে, স্পিড বেড়ে যাওয়ার কারণে কি হবে? অভিলম্বর দিকে আরেকটু ঝুঁকে যাবে। যেমনি এখানে অভিলম্বর দিকে এই দিকে ঝুঁকে গেছিল স্পিড কমে যাওয়ার জন্য, এখানে কি হবে? এখানে স্পিড বেড়ে গেছে, তোমার স্পিডটা বেড়ে গেছে। স্পিড তোমার বেড়ে যাওয়ার জন্য কি হবে? যে তোমার যে দূরত্বটা যেটা এই দিকে যাওয়ার কথা ছিল, সেটা তুমি উপর দিকে চলে যাবে, একটু উপর দিকে যাবে, একটু বেঁকে যাবে, আলোক রশ্মিটা এই দিকে চলে যাবে। এই কেসটা হয়েছে তোমার কিসের ক্ষেত্রে? এটা হলো তোমার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে বললে, এমনি করে করতে হবে। এমনি করবে না যে ঘনটাকে লঘুতে, অমনি করবে না, ও ভুলটা করবে না। এই ক্ষেত্রেই ভুলটা হয় সাধারণত, বেশি হয় এই ক্ষেত্রে, কারণ ঘন থেকে লঘু বললে তো অনেকে এখানে ভুল করে ঘন বসলে, এটা হতে পারে, হাসির কোনো কথা না, এটা হতেই পারে, ভুল হতেই পারে। পরীক্ষা হলে একটা টেনশন থাকে, সেই টেনশনে ভুল হয়ে যায়। তো এবার আশা করি মনে রাখবে না, খালি এটা মনে রাখবে যে জল সবসময় আমাদের থেকে নিচে থাকে, এটা মনে থাকলে আর কোনো অসুবিধা হয় না। ভারী জিনিস তো, ভারী মাধ্যম একটা, ঘন মাধ্যম, ঘনত্ব বেশি হয় জলের, ঘন মাধ্যম, এইটুকু মনে রাখলে অসুবিধা হবে না। তুমি এইগুলো তখন তুমি করে দেবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করব গলীয় দর্পণে মুখ্য ফোকাস ও ফোকাস দৈর্ঘ্য। ডেফিনেশনটা ভালো করে পড়ো।
বলছে যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরালে এসে কোনো দর্পণে আপতিত হলে, কোনো দর্পণ, আমি এখানে দেখবে বইয়ের মধ্যে করেছি উত্তল দর্পণ, অবতল দর্পণ, অমনি কিন্তু পরীক্ষাতে সাধারণত দেয় না। হ্যাঁ, এবার বলে দিলে সেখানে দর্পণ, এই যে কোনো দর্পণের জায়গায় উত্তল দর্পণ বসিয়ে দিলে হবে। এখানে কোশ্চেনটা দেখো, এখানে আমি লিখেছি গলীয় দর্পণের মুখ্য ফোকাস। এখানে যদি থাকতো উত্তল দর্পণের মুখ্য ফোকাস, এখানে আমি উত্তল লিখে দিতাম। তারপর এই যে ওই দর্পণের মুখ্য ফোকাস বলে লিখেছি, এখানটা উত্তল দর্পণের মুখ্য ফোকাস লিখে দিতাম, এই চেঞ্জেসগুলো করতাম। অবতল বললে এখানে অবতল লিখে দিতাম। কিন্তু এখানে আমি হেডিংটা কি দিয়েছি, গলীয় দর্পণে, তাই আমি লিখেছি যে কোনো দর্পণে, উত্তল হোক বা অবতল হোক, কোনো একটা দর্পণে। তো আমি কি করছি, আমি আপাতত এখানে অবতল দর্পণটাই নিচ্ছি। তো এই হচ্ছে একটা অবতল দর্পণ, ঠিক আছে, এটা হলো অবতল দর্পণ। আর এই অবতল দর্পণের এই হলো প্রধান অক্ষ, আর এখানটা হচ্ছে তোমার মেরু, মেরুটার নাম কি পি। এটা হলো প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরু। এবার কি বলছে দেখো, বলছে যে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, এই যে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে এসে, মানে অনেকগুলো আলোক রশ্মি আসছে, 4-5টা মতো আলোক রশ্মি আসছে প্রধান অক্ষের সমান্তরালে, মানে উপরেও দিয়েও আসছে, নিচের মানে নিচ দিয়েও আসছে। প্রধান অক্ষের সমান্তরালে এইভাবে এইভাবে কয়েকটা, দাঁড়া এইভাবে না, তোমাদেরকে অন্য কালিতে বোঝাই তাহলে বুঝতে পারবে। প্রধান অক্ষের সমান্তরালে বলছে, দেখো এইভাবে আলোক রশ্মি আসছে, ঠিক আছে, এইভাবে এইভাবে আলোক রশ্মিগুলো আসছে, এখানে এখানে গিয়ে আপতিত হচ্ছে আলোক রশ্মিগুলো। বলছে কোনো দর্পণে আপতিত হলে প্রতিফলনের পরে রশ্মিগুলি প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এবার ভালো করে একটা জিনিস বোঝো, নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বলছে, ঠিক আছে, নির্দিষ্ট বিন্দুতে যে মিলিত হয় বলছে, যে প্রধান অক্ষের উপর নির্দিষ্ট একটি বিন্দুতে মিলিত হয়। এবার দেখো, একটা আলোক রশ্মি, ধরো কি এই আলোক রশ্মিটা এই যে আপতিত এখানে হচ্ছে, আপতিত হয়ে এটা তো প্রতিফলিত হবে, ধাক্কাকে প্রতিফলিত হবে। দেখো কি বলছে, দেখো আপতিত হলে প্রতিফলনের পর, এটা প্রতিফলন হয়েছে, তো ধরো এই যে এটা ধাক্কা খেয়েছে, এটা এমনি একটা গোলক, একটা মানে গোল একটা পাত আছে, এটার ভিতরের দিকে ধাক্কা খেয়েছে, একটা বাটির ভিতরের দিকে ধাক্কা খেয়েছে। তো এখানে ধাক্কা খেয়ে ওর ঠিক হয়তো এই বরাবর ফিরে আসবে। এই আলোক রশ্মিটা এখানে ধাক্কা খেয়েছে, প্রতিফলিত হয়ে এই বরাবরই ফিরে আসবে, এই বরাবর ফিরে আসবে। এখানে যে আলোক রশ্মি ধাক্কা খেয়েছে সেটাও অনেকটা, আমি এইভাবে আঁকছি, এই বরাবর ফিরে আসবে। এখানে যে আলোক রশ্মি, এই যে মানে আলোক রশ্মিটা আছে, এটাও এখানে গিয়ে ধাক্কা খেয়ে এখানটা গিয়ে হয়তো মিলিত হবে। এই যে জায়গাটাতে, মানে যেই জায়গাটায় এই সব আলোক রশ্মিগুলো প্রতিফলিত হয়ে যেই জায়গাটাতে মিলিত হবে, এটা তো একটা বিন্দু, মানে এই বিন্দুতে, মানে যে বিন্দুতে মিলিত হবে, এখানে একটা বিন্দু হয়েছে দেখো, এই বিন্দুটাকেই আমরা বলবো ওই দর্পণের মুখ্য ফোকাস। দেখো এখানে, দেখো এখানে আলোক রশ্মি এখান থেকে ধাক্কা খেয়ে এখানে প্রতিফলিত হবে, এই আলোক রশ্মিটা এখান ধাক্কা খেয়ে এই বরাবর প্রতিফলিত হবে, একটু নিচের দিকে হবে। এটাও এই আলোক রশ্মিটা ধাক্কা খেয়ে একটু উপরের দিকে এখানটা প্রতিফলিত হবে। আবার এই আলোক রশ্মিটা ধাক্কা খেয়ে আর একটু, মানে একটু এটার থেকে নিচে হবে, কিন্তু এই বরাবর প্রতিফলিত হবে। এই রশ্মিগুলো এক একটা যে বিন্দুতে মিলিত হবে, এই বিন্দুটা মিলিত হয়েছে এখানের একটা বিন্দুতে, এই যে প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ, এটা তো প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষ, এটাই গুলিয়ে যাবে যে প্রধান অক্ষ কোনটা, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই যে মিলিত হয়েছে, ওই যে বিন্দুটা, এই বিন্দুটাকেই ওই দর্পণের মুখ্য ফোকাস বলছে, এই বিন্দুটাকেই এই দর্পণের মুখ্য ফোকাস বলছে। এটা আমি কিসের ক্ষেত্রে দেখালাম, এটা আমি দেখালাম অবতল দর্পণ ক্ষেত্রে, অবতল। এবার এটা উত্তলের ক্ষেত্রেও দেখানো যাবে, উত্তলের ক্ষেত্রে কেসটা একটু আলাদা হবে, এখানে যেমনি ধাক্কা খেয়ে ফিরে এসছে, ওখানে আবার উল্টো হবে, দেখবে দাদা দেখাচ্ছি। তো এই মনে করো এটা হলো উত্তল একটা দর্পণ, উত্তল দর্পণ। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস, ডাইরেকশন দেখাতে হবে, যে ডাইরেকশনটা আমি দেখাইনি, ঠিক ঠিক। তো এই দেখো, এই বরাবর, এই বরাবর আপতিত হয়ে এই বরাবর ফিরে আসছে, ঠিক আছে, এই বরাবর ফিরে আসছে, আবার এদিক দিয়ে আপতিত হচ্ছে, এই বরাবর ফিরে আসছে, আর এদিক দিয়ে আপতিত হচ্ছে,
এই বরাবর ফিরে আসছে, এদিক দিয়ে আপতিত হচ্ছে, এই বরাবর ফিরে আসছে। এটা দেখাতে হবে। কেন? কারণ ও যে আলো, আলো যে আপতিত হচ্ছে তার ডাইরেকশনটা দেখাতে হবে পরীক্ষাতে। ডাইরেকশন দেখাতে হবে, না হলে কিন্তু নাম্বার, হাফ নাম্বার কাটা যাবে। এই ডাইরেকশনটা দেখাবে, কারণ দেখায়নি তখন। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে তো উপর দিকে হবে, এটা যেমনি ভিতরের দিকে হচ্ছে এর তো বাইরের দিকে হবে, বাইরের দিকে আলো রশ্মি গুচ্ছগুলো আসবে। এই বরাবর সাপোজ আলোক রশ্মি কি হচ্ছে, আলোক রশ্মি তোমার প্রতিফলিত হচ্ছে এই বরাবর, এই বরাবর প্রতিফলিত হচ্ছে, এ বরাবর প্রতিফলিত হচ্ছে, এই বরাবর, এই বরাবর প্রতিফলিত হচ্ছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সবসময় ভিতরের দিকে মেরুটা হয়, ঠিক আছে? মেরু সবসময় ভিতরের দিকে হয়। এখানে মেরু কোথায়? মেরু হয়েছে পি, পি মেরুটা কোথায় আছে? ভিতরের দিকে আছে, এইখানটা হবে, এই জায়গাটাতে হবে, অনেকটা এই জায়গাটাতেই হবে তোমার পি বিন্দুর মেরু, এখানটা হবে তোমার পি মেরুটা। তো এবার এটা ধাক্কা খাবে কি, কি মনে হচ্ছে তোমার দেখে? এটা কি মনে হচ্ছে, এটা কি হবে? এই কেসটা হবে এখানে। এটা তো এইরকম একটা পাত ছিল, এইরকম ধরনের একটা প্রতিফলক তল ছিল, এই তলটা আবার আছে এইভাবে আছে, এই তলটা এইভাবে আছে। এখানে কি হবে? এখানে উল্টো ঘটনা হবে, কারণ যে ফোকাস বিন্দু সবসময় লেন্সের ভিতরের দিকে গঠিত হবে, ভিতরের দিকে। এটা দেখো ভিতরের দিকে গঠিত হয়েছে, লেন্সের বাইরের দিকে গঠিত হবে কি? কি করে হবে? হবে না। এই তার মানে এই বরাবর গঠিত হবে। আর যদি এই বরাবর গঠিত হয় তাহলে আমার যে আলোক রশ্মি গুচ্ছগুলো এখানে যে লেন্সে যাবে ভিতরে, এই বরাবর ফিরে আসবে, এই বরাবর। মানে দেখো ডাইরেকশনটা, দেখো ডাইরেকশনটা এই বরাবর আলোটা প্রতিফলিত হচ্ছে, ঠিক আছে? এই বরাবর প্রতিফলিত হচ্ছে। তো এইখানটা আমি মনে করলাম ফোকাস বিন্দুটা আছে এই জায়গাটাতে, তো আলোটা ফিরে আসবে এই বরাবর, এই যে এটার সঙ্গে এইভাবে ফিরে আসবে, এভাবে ফিরে আসবে, এভাবে ফিরে আসবে, এভাবে ফিরে আসবে। ডাইরেকশনটা তখন এই দিকে হয়ে যাবে, এটাই হলো গন্ডগোল। তো যদি তোমার মনে হয় যে না পরীক্ষার সময় তুমি এমনিভাবে এঁকে দেখাবে, তো আমি রিকমেন্ড করব অবতলটা করবে, কারণ উত্তলের ক্ষেত্রে ভুল হয়ে যাবে। উত্তলের ক্ষেত্রে এটাই সব থেকে বড় ভুল, যে তোমার যে ফোকাস বিন্দুটা হবে সেটা ভিতরের দিকে হবে। অনেকেই করে, অনেকে বাইরের দিকে করে, না বাইরের দিকে হবে না, এটা দেখো ভিতরের দিকে হয়েছে। লেন্সের ভিতরের দিকে সবসময় ফোকাস, যে মুখ্য ফোকাসটা হবে সেটা ওখানে হবে, ফোকাস বিন্দুটা ভিতরের দিকে হবে। আর হ্যাঁ, এই ফোকাস বিন্দুটাকে কি দিয়ে চিহ্নিত করবে? এফ দিয়ে, ক্যাপিটাল এফ দিতে পারো, স্মল এফ দিতে পারো, এফ দিয়ে চিহ্নিত করবে, এফ দিয়ে ফোকাস। ব্যাস, এটাই ছিল। আর ফোকাস দৈর্ঘ্যটা কি সেটা আগে ভালো করে এবার বুঝো। ফোকাস দৈর্ঘ্য হচ্ছে, বলছে এটা তো মুখ্য ফোকাস হয়ে গেছে, বলছে মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব বলা হয়। মেরু কোনটা? এই যে দর্পণটা, অবতল দিয়ে বোঝো, অবতল দর্পণের মেরু কোনটা? এই যে পি বিন্দুটা। এই মেরু থেকে এই ফোকাস, যে মানে মুখ্য ফোকাসের যে দূরত্বটা, যে মানে তুমি দৈর্ঘ্যটাও বলতে পারো, যে এদের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য কিংবা ফোকাস দূরত্ব। এখানে কোথায়, যেখানে মেরু আছে পি, আর ফোকাস আছে এখানে, এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে তোমার ফোকাস দূরত্ব। এখানেও এই দূরত্বটা তোমার ফোকাস দূরত্ব। ডেফিনেশন চাইলে বলতেই পারবে, লেন্সটা এই ছবিটা মনে করবে যে মেরুটা কোথায় আছে, মেরু থেকে তোমার মুখ্য ফোকাসের দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব কিংবা ফোকাস দৈর্ঘ্য। তো আশা করছি যে আজকের ভিডিওতে তোমাদের এতটাই থাকবে। এরপরে আমরা যেটা পড়বো, এরপরে আমরা কি শুরু করব? আলোর প্রতিসরণ, ঠিক আছে? আলোর প্রতিসরণ এর পরের ভিডিওতে আমরা ডিসকাশন করব। তো আশা করছি যে তোমরা আজকের ভিডিওটা দেখে কিছুটা হলেও কিছু বুঝতে পেরেছো, আশা করছি। আমি জানি না যে আমি কেমন ক্লিয়ার করতে পেরেছি, তো তবু আমি অনেকটা চেষ্টা করেছি যে তোমরা যাতে খুব সহজে বুঝতে পারো। এবার বাকিটা ভাই তোমাদের উপর আছে, কারণ ভিডিওটা তোমরা দেখছো, আমি তো এখানে এই যে আমার তো তোমাদের কাছে ভিডিও যাচ্ছে, আমি তো যাচ্ছি না, তো আমি ওটা বুঝতে পারবো না যে তোমরা কতটা বুঝতে পেরেছো। তোমাদের ফিডব্যাকটা আমি চাইবো যে এই ভিডিওতে কমেন্ট করে একবার জানিয়ে দেবে যে কিছুটা কি বুঝতে পেরেছো, যতটাই তুমি বুঝতে পেরে থাকো একবার জানিয়ে দেবে, ঠিক আছে? আর এর পরের ভিডিওটা আসবে লেকচার 2, এখানে ক্লিক করে তুমি দেখতে পাবে।